একটি গবেষণা এবং সাংবাদিকতার কাজে আমরা ফলো আপ নিউজ এবং কিউএনসি রিসার্চ থেকে দুইজন গবেষক এবং সাংবাদিক ডুমুরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটি একটি ভয়ানক অভিজ্ঞতা। আমাদের উপর মব সৃষ্টি করা হয়েছে এবং আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এক কথা যেটি ঘটেছে সেটি আমাদের কল্পনার বাইরে। আমরা মাঠ পর্যায় থেকে কিছু ডেটা নিচ্ছিলাম, এখানে কারোর সাথে বিরোধিতার কোনো জায়গায় ছিল না। তারপরেও দেখুন আমরা কি ডেটা আসলে নিচ্ছিলাম। আমাকে আমার এক ভাই বিক্রি করেছে আর এক ভাই বৌমাকে নামে আর কি ভাইয়ের জমি ভাই কিনে নিছে। বৌমাকে নামে কত শতাংশ না বিঘা? 18%। 18। কয় টাকায় কেনা বেচা হয়েছে? 3,55,000। এমনি সরকারি খরচগুলো দিতে হয়েছে? হ্যাঁ, সরকারি খরচগুলো। তাই মোট দলিল করতে কত টাকা খরচ হয়েছে? মোট হচ্ছে তো আমাকে দলিল করা হয়েছে 3,55,000, মানে ওটা আমাকে মৌজায় ওর বেশি কমে আমরা লেখাতে পারিনি। আর যেহেতু আমাকে মৌজা রেট কত? মৌজা রেট হচ্ছে 19,000 কত টাকা, তাতে আসে 3,53,000, সে 3,55,000। মানে দলিল লিখতে হয়েছে 3,55,000। হ্যাঁ, দলিল আর প্রকৃতপক্ষে লেনদেন হয়েছে কত আপনাদের? ওই প্রকৃতপক্ষে ওই আমাকে আরো একটু কমে লেনদেনে দিয়েছিল, কিন্তু লেখাতে হয়েছে ওইখানে সরকারি যে রেট ওই মৌজায় রয়েছে, হ্যাঁ, তাতে তার নিচে আমরা তো লেখাতে পারি। নিজেদের মধ্যে কেনা বেচা, কিন্তু কমে হইলেও আপনাদের লেখাইতে হয়েছে সরকারি রেট অনুযায়ী। কোন মৌজা এটা? ধানিবুনিয়া। আচ্ছা, 18% 3,55,000 টাকায় সরকার মোট খরচ হয়েছে কত এটা দলিল করতে? মানে সব মিটালে কত হবে? মানে মৌরিকে কত? আমরা 1,020 টাকা দিছি ওনারে, বুঝছেন? তারপর বলছি দেখেন যে কত কি দেখে আপনার খরচ। প্রথমে বলে নিয়েছি না না, আমি তো প্রথমে আপনি কি তো বলেছেন আপনার নাম কি? আপনি এভাবে প্রশ্ন করছেন কারণ আমি প্রথমে বলে নিয়েছি কেন করছি? আপনাকে কিভাবে আপনার প্রশ্নের স্টাইল কি ভালো ছিল? না 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 না। পরিস্থিতি সামাল দিয়ে আবার আমরা কথা বলা শুরু করলাম। মৌরিকে আপনি 20,000 টাকা দিয়েছেন? 20,000 টাকা দিয়েছি। তারপরে মৌরি হচ্ছে আমাদের বিশ্বস্ত, সেই জন্যই মানে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আর কি, একটা আত্মীয়তার মতন। সেই জন্যই বলেছি যে আপনি কাজ ছাড়েন, তারপরে যতটা কম করা যায় আমাদের রাখা যায়, যাতে আপনাদেরও তো এই কাজের জন্য 2 টাকা থাকবে, কিন্তু আমরা যাতে গরিব মানুষ। মানে মৌরির খরচ হচ্ছে 20,000 টাকা। আমরা 20,000 টাকা মৌরির কাছে দিছি, এখন উনি যে কত নেবেন বা ওতে ফেরত দেবেন কিনা এটা কোনো কথা এখন হয়নি। সরকারি ফি তো ব্যাংকে দিচ্ছেন, ওটা ওনারা থেকে দিচ্ছেন, যেহেতু ওই আত্মীয়তার মতন বলি ওই উনি দিয়ে তারপর শেষে আমার কাছ থেকে 3 লাখ। এই যে দলিলটা রেজিস্ট্রি করতে মোট সরকারি খরচ কত এটা আপনি জানেন না? না, আমরা ওই আত্মীয়তার মতন সম্পর্কগুলি অতটা জিজ্ঞাসা করি। আচ্ছা, আমার এইটুকুই জানার ছিল যে দলিলটা করতে খরচ, সরকারি খরচ কত? আপনাদের কেনা বেচা রেজিস্ট্রি শেষ হয়ে গেছে, কিন্তু এইটা আপনারা কিন্তু জানেন না। আমার কিন্তু রিসার্চের কাজ হয়ে গেছে যে আপনারা একটা জমি কেনা বেচা করলেন, সরকারকে কত টাকা দিলেন, কত টাকা খরচ হলো, এটা আপনারা আসলে জানেন না। আপনাদেরকে মোহরি একটা অঙ্ক বলেছে, সেই অঙ্কে আপনারা নিজেদের ভিতরে দেন দরবার করে নিচ্ছেন। আমার কাজ তো খুব সহজ, এর মধ্যে অসুবিধার কিছু আছে? না না। আরও একজন সেবাগ্রহীতার সাথে আমরা কথা বললাম। মৌজা রেট তো আপনার দলিলে লিখতে হচ্ছে, লেখেন, কিন্তু প্রকৃতপক্ষে তো আর রেটে ওই রেটে হয় না, হয় কম হয় না, বেশি হয় না। এটা ভাইপুর ব্যাপার তো, ভাইপুর ব্যাপার দিচ্ছে তাই আপনি তো শুনেন। হ্যাঁ, কোনো একদম অঙ্কে মিলে যায় না। 2-1 টাকা হয়, হয়তো কম বেশি আছে। মৌজা রেটটা একটা সরকারি রেট, সেই রেট কেন আমার আপনার মধ্যে দরদামের সময় কি আমরা মৌজা রেট দেখি না? তাহলে সেটা আপনি কেন বলতেছেন? মৌজা রেট আপনি দলিল বড় ভাই, আমি বলছি এই কারণে যে উনি তো দিচ্ছে এবং যেটা সত্য সেটা বলছি, মানে ওর আশেপাশে বেশি কোনো ওই কত শতাংশ কেনা বেচা হচ্ছে? 33%। এই 33% কেনা বেচা করতে, দলিল রেজিস্ট্রি করতে সব কিছু মিলায় মোট কত খরচ হবে এটা কি আপনারা জানেন? এটা আছে আপনার ওই 42,000-এর মতো মানে মোট খরচ হবে। আপনারা কি দাগগুলো জানেন নাকি আপনাকে দলিল লেখক বলছে যে এরকম খরচ হবে? এরকম মানে এরকম একটা অঙ্ক বলছে, আপনারা রাজি হয়েছেন, ঠিক আছে। এটাতে এমনি সরকারি খরচ কত এটা তো আপনারা জানেন না। কেন জানেন না? আপনারা জমি কেনাবেচা করতেছেন, টোটাল জমিটা বিক্রি সরকারি খরচ কত এখানে তো জানার সুযোগ আছে নাকি? এরপর আমরা চলে যাই সংলগ্ন একটি চায়ের দোকানে, সেখানে গিয়ে কয়েকজনের সাথে কথা বলি। এখানে আছেন? তাই ধরেন আমি 20 বছরের মতো। 20 বছর এখানে চায়ের দোকানে আছেন? উনি তো বড় সাক্ষী। হ্যাঁ, উনি তো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম বিশ্বাস। আপনি কি জমি কেনাবেচা করেছেন? হ্যাঁ, করেছি। এই মৌজাতেই, মানে এই ডুমুরিয়া সাব রেজিস্ট্রি অফিসে? হ্যাঁ, করেছি। কত সালের দিকে কেনাবেচা করেছেন? ধরেন এখান থেকে
10-12 বছর আগে। আপনার অভিজ্ঞতা কি ছিল? আমার অভিজ্ঞতা ছিল, আমার ওই সম্পত্তির সমস্ত দেখলে আমার কাঠা লাগিয়েছে। মানে কত টাকা দিয়ে কত টাকা রসিদ পাইছিলেন? আমি ওইটাই নিয়েই তো আমার সাথে দ্বন্দ্ব বাঁধিল, বুঝছেন। আমি টিওনো পর্যন্ত আমি এর অভিযোগ করিলাম। আচ্ছা। তা টিওনো বললো কি যে ও ওদের কাছে আপনি যে কোনো পালিও নিয়ে নেন গে পাও। মানে তিনি আর- টিওনো প্রতিকার করেন নাই, না, না, না। বলেছে আপনি যেভাবে পারেন নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ। তা আপনার কত টাকা লেগেছিল দাখিলা কাটতে? তা ওই সময় আমার লাগলো হচ্ছে 15,000 টাকা লাগলো। কত শতাংশ জমি ওই কেনাবেচা করেছেন? 13%। আচ্ছা, আর রসিদ পাইছিলেন কত টাকা? রশিদ আমার কাছে মনে হয় 1200 টাকার মতো। 1200 টাকা, মানে 15,000 টাকা দিয়ে 1200 টাকা রসিদ পাইছিলেন। ওই নিয়ে আমি এটা কত বছর আগে আছে? 10-12 বছর আগে। 10-12 বছর আগে। তো ঠিক আছে, একজন ভুক্তভোগী হিসেবে ওনাকে ধরা যায়। ওকে, ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। এরপর আমরা কথা বললাম জনৈক দলিল লেখকের একজন মুহুরীর সঙ্গে। আপনার পৈতৃক সম্পত্তি অন্য ভাইদের বা অন্য উত্তরাধিকারদের সাথে আছে, একসাথে, সেটা ধরলাম 1 একর জমি আপনাদের। এখন আপনি 5% আপনার নামে করবেন বা বিক্রি করবেন। এখন নামে করতে গেলে বা বিক্রি করতে গেলে তো আপনি 5% দাখিলা কাটবেন, কিন্তু মৌর সাহেব আপনি বলেন তখন কি দাখিলা কাটতে হবে পুরো 1 একরে? এখন এই 1 একরের টাকা তো সকল উত্তরাধিকার মিলে দেওয়া উচিত। দেওয়া উচিত, তা দেবে না ভাই। আমার এখন বলবে আমার এখন দরকার নাই। আমার 5 ভাই থাকলে আমি বলতে যে 2 জন বলতে আমি তো এখন কাটবো না, আমার কাছে এখন টাকা নেই। আমার টাকা নেই, আমার দরকার নাই। তখন কি করেন আপনারা? তখন ওই একজনের টাকায় কি টাকা এই একজন মানে সেই টাকা খরচটা কেমন? সেই খরচটা মনে করেন একটা কাটতে গেলে, একটা দেখলে কাটতে গেলে 15-20 হাজার টাকা, 30,000 টাকার নিচেই তা হবে না। কিন্তু আপনার দেখলে যখন দিচ্ছে সেখানে 2,000 টাকা দেখলে দিচ্ছে। মানে দাখিলা সম্পূর্ণ টাকা না উঠলে ওই টাকাটা যাচ্ছে কোথায়? এই যাচ্ছে কোথায়? আসমানে চলে যাচ্ছে। আচ্ছা, ওনার কথাটা না, ওনার যে কথা গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করো। যে- ধরেন আপনি যেটা বললেন যে দাখিলা আপনি বিক্রি করবেন 5%, হ্যাঁ দাখিলা কাটতে হচ্ছে 1 একরের, বলতেছে রেজিস্ট্রি অফিস থেকে। মানে আপনার 30 বছর খাজনা দেয়নি। সেটা 30,000 হয়ে গেল। হ্যাঁ, 30,000 টাকা হলো। এইবার 30,000 টাকা যখন আপনি দিতে পারতেছেন না, তখন আপনার দেখলে দিচ্ছে না। আমার যে দরকার, হ্যাঁ। আমি এমন করে আমার একটা ছেলে হয়তো চাকরির জন্য প্রয়োজন, না হলে আমার আর্থিক একটা সমস্যা আছে, তার জন্য আমার সমস্যা। এই 30,000 টাকা দিয়ে দেখলে নিয়ে আমার কাছে যখন আমার দেখলে দিচ্ছে, হ্যাঁ। তখন ওই সেই সময় 30,000 টাকা এখানে উঠছে না, 2,000 টাকা উঠছে। রসিদে উঠাচ্ছে 2,000, 2,000 বাকি 28,000 টাকা গেল কোথায়? গেল কোথায়? এইটাই তো জনগণ জানতে আচ্ছা, চায়। উনি জনগণ জানে না, মৌরি সাহেব জানে কিনা? মৌরি সাহেব আপনি বলেন যে উনি যেটা বললেন যে ওই কথাটা কি টাকাটা হিসাব দেয় না, অফিসে দেয় না। বাকি 28,000 হিসেবে অফিস দেয় না? ওই টাকাটা আপনার কাছ থেকে যদি মেলা চাপাচুরি করেন তখন আপনার কাছে হয়তো কিছু কমায় নেন। যে 30,000 টাকা হয়েছে, আপনি 30,000 টাকা না, আপনি 25,000 টাকা দিন। কিন্তু দাখিলা রসিদ তো দিচ্ছে ধরেন অল্প টাকা, অল্প টাকা। তাহলে বাকি টাকাটার হিসাব অফিস দেয় না। আচ্ছা, তাহলে এই টাকাটা অফিস। মহুরি হিসেবে আপনারা ওখানে কি দায়িত্ব পালন করেন? আপনি ডাকলে আইনে দেবেন, তারপরে রেজিস্ট্রি করবো। তো দাখিলা ছাড়া তো রেজিস্ট্রি হচ্ছে না। দাখিলা তো মানে ওই আনতেই ওই হবে। দাখিলা নিতে গিয়েই কি সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হয়? মানে যারা স্বাভাবিক সাধারণ ক্রেতা বিক্রেতা, এদের সবচেয়ে বেশি জটিলতার মধ্যে পড়ে জমির দাখিলা কাটতে গিয়ে। এক্ষেত্রে মহুরি বা দলিল লেখকদের ভূমিকাটা কি হয় সেটা বলেন। মানে আপনারা কি সহযোগিতা করেন? এখানে আমরা ভূমিকা রাখতে পারি না। ভূমিকা রাখতে গেলে আমরা পরে আর দাখিলা দেয় না। তাহলে জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যায়। এই জন্য আমাকে ওই মানে ওটা করতে টাকা হবে। নিয়ে ওইগুলো আমাদের করতে হয়। তা নাহলে তো আমরা পরে দাখিলা কাটতে কি কি লাগে? দাখিলা করতে গেলে আপনার ওই আগে যদি দাখিলা থাকে, সেটা দাখিলা চাই, তা অধিকাংশ লোকের আগে দাখিলা দিতে কিচ্ছু থাকে না। হ্যাঁ। কিছু থাকে না। খাজনা খারিজ হবে। আমরা পর্সা নিয়ে এসে পর্সা নিয়ে আরএস পর্সা নিয়ে সব দলিল নিয়ে আসো, অনেক ইয়ে পার দেয়। এখন- কিছুই যখন আনতে পারে না তখন তারা কি করে? তখন ওনারা একটা হিসেব করে, ওই আগের থেকে হিসেব করে বেশি করে বলো যে এত টাকা হয়েছে আপনাদের। কিন্তু সেই টাকার তো আমার একটা রসিদ পাবো আমি। সে সম্পূর্ণ টাকাটা শুধু আপনারা দেবেন। তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা আছে না, সেই টাকাটা তাহলে কোথায় যায়? ওই টাকাটা তো অফিস এই টাকাটা যে কোথায় যায়, এ উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, না, দেখেন একটা গরিব মানুষ জমি কেনা বেচা করছে, তার জন্য 20-30 হাজার টাকা ম্যানেজ করা কিন্তু কোনো চারটেখানি কথা না। বিশাল ব্যাপার। মানে সে তো মানে এই দাখিলাটা তো বিক্রেতাকেই ম্যানেজ করতে হয়। দাখিলা তো বিক্রেতা ম্যানেজ করতে হয়। তাহলে বিক্রেতা জমি বেচতেছে কেন? অনেক কষ্টে পড়ে। টাকাটা তার লাগবে, মেয়ের বিয়ে দিবে বা ছেলের বিয়ে দিবে বা অন্য কোনো একটা কাজ ব্যবসা করবে। তাহলে যার কাছে টাকা নাই বলে জমি বেচতেছে, আরো 30,000 টাকা তার তো সুদে আনতে হচ্ছে, বা সুদে আনতে হচ্ছে বা ধার করতে সুদেই আনে। তাহলে এত কষ্টের টাকার 30,000 টাকা দিলে আপনি রসিদ দিচ্ছেন 2,000 টাকা। তো অফিসের কাছে জবাব দিতে কেউ চায় না। কিটা যাবে কিটা, সেই লোকটা কিটা? আপনারা সাধারণ মানুষ এই তো সাধারণ মানুষের কোনো দাম আছে? সাধারণ মানুষের কোনো দাম নাই। তো তার দাখিলাই হবে। মানে যদি জবাব দিতে চাইতে যায় তাহলে জমি রেস্ট হ্যাঁ, আপনি যান এখানে বিল করেন না, যান।
এটা তাড়াইয়ে মানে আপনি এক কথায় মানে তাড়াই দেয়া না, আপনাদের কথা বলার কোনো জায়গা নাই, না, কথা বলবেন কার সাথে? মানে বলেও কোনো লাভ নাই, বলার জায়গা নাই। আগে এই সুবিধাটা ছিল ওই যে অংশ অনুযায়ী কাটতো, একটু মানে সুবিধা হতো, কিন্তু এখন তো সে অংশ অনুযায়ী কাটতো মানে না। এই আইনটা কখন ছিল? আগে ছিল, আগে থেকে করে আসতেছে, কিন্তু এই অনলাইন হওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। অনলাইন হওয়ার পরে অংশ বিশেষে দাখিলা হয় না। হয় না। আচ্ছা। আগে আমরা 5 ভাই বা 7 ভাই ছিলাম একসাথে, হ্যাঁ। আমার অংশটা আমি কেটে চলে আসবো, তখন দিচ্ছে, কিন্তু এখনো দিচ্ছে না। অনলাইন হওয়ার পরে বলতেছে যে এই সুযোগ আর নেই, এখন সম্পূর্ণ খতিয়ান ধরে দাখিলা কাটতে হবে, এই সুযোগ। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানলাম যে দাখিলাটাই হচ্ছে মানে ক্রেতা বিক্রেতাদের সবচেয়ে অসুবিধার জায়গা, বিশেষ করে বিক্রেতাদের অসুবিধার জায়গা, এবং সবাই ভুক্তভোগী হচ্ছে এই জায়গাতে। এই সাক্ষাৎকারটি যখন নিচ্ছি ঠিক সে সময়ে আমাদের উপর মব সৃষ্টি করা হয়। সেলিম খান নামে একজন দলিল লেখকের নেতৃত্বেই মবটি সৃষ্টি করা হয়। তারা বিভিন্নভাবে আমাদের হুমকি ধামকি দেয়, তারা বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, এমনকি লাভলি আপা নামে একজনের নাম বলে এবং আলিয়াসগড় লবি সাহেবের নাম বলে হুমকি ধামকি দেয়। জনৈক সেলিম খানের বক্তব্য হচ্ছে তার অনুমতি ছাড়া ডুমুরিয়াতে কোনো কাজ করা যাবে না, সাব রেজিস্ট্রার অফিসে তো অবশ্যই না, কোনো সাংবাদিক বা গবেষক তার অনুমতি ছাড়া, নির্দেশনা ছাড়া কোনো কাজ করতে পারবে না। দলিল লেখক সেলিম খান যেভাবে দলবল নিয়ে আমাদের উপর মব সৃষ্টি করে, আমরা সত্যিকার অর্থেই আমরা ভয়ভীতির মধ্যে পড়ে যাই, এবং শেষের দিকে আমরা একটু রেকর্ড করতে সমর্থ হই, সেটুকু আপনারা শুনুন। আপনারা এই জায়গায় কিন্তু এইভাবে আপনারা আপনি আর কখনো আসবেন না। আমাদের এখানে জাতীয় পত্রিকার সাংবাদিক সহ স্থানীয় অনেক সাংবাদিক আছে, আপনি সেই কারণে এখানে ভবিষ্যতে আপনারা কিন্তু বলে দিলাম। আর এখন আপনারা কিন্তু আজকে তারা আমাদের যে হুমকিটা এখানে দিল তার সারমর্ম হচ্ছে আমরা ডুমুরিয়াতে কাজ করতে যেতে পারবো না, এটাই তারা বুঝাতে চায়। সভাপতি সাহেবের সাথে আজকেও কথা হলো। এটা কিন্তু ডুমুরিয়া সম্পর্কে কিন্তু কারো অভিজ্ঞতা নাই, বুঝছেন? ডুমুরিয়া সম্পর্কে কিন্তু অভিজ্ঞতা আপনাদের নাই। কারণ আপনি এই জায়গায় আসবেন, সব জায়গায় যান, ঘুরে আমার ওনার নাম্বার ডুমুরিয়ায় যাই এই সমস্ত হ্যাঁ, আমার ওনার মাধ্যমে কাজ হলে তো অসুবিধা নাই, তোমার অসুবিধা কি? তোমার নাম্বারটা আমি ওনার মাধ্যমে কাজ করতে পারবো। তোমার ডাটা লাগবে, তোমার ওনার মাধ্যমে করলেও হবে, আর যে সরাসরি গাড়ি করলেও হবে। আপনার যেটা কাজ সেটা টাকা লাগে তোমার গবেষণার কাজে ডাটা ও লাগবে না। তোমার লাগবে ডাটা, তোমার ওনার মাধ্যমে হবে, ওনার মাধ্যমে গেলেও হবে, তোমার সরাসরি গেলেও হবে, অসুবিধা কি? আপনি নিয়ে রাখেন। আপনার ও জায়গায় নোট করা লাগবে না, আপনি ওইটা রেখে আপনি আমার সাথে নোট করে। রমজান মাসে দোকান করলে তাই রমজান মাসে লোকজন দাবি করে কাছে রমজান মাসে খাওয়া আমরাও কিন্তু জেলা বিএনপির নেতা। রমজান মাসে দোকান খোলা কেন সেই প্রশ্নটি তারা করলো প্রকারান্তরে, এই প্রশ্নটি করা হলো আমরা কেন তখন চা খাচ্ছি। কিন্তু একটা আলাদা ডুমুরিয়া, বারে বারে ডুমুরিয়া বলে তারা ভীষণভাবে আমাদের আতঙ্কিত করতে চাইল। মনে করতেছি না, আমরা মনে জেলা স্বেচ্ছাসেবকের আমরা শুনে তাই এটাই খুঁজি। তাহলে আপনারা আমার সহযোগিতায় থাকেন, আমাদের সবাই আছে, মনে করেন আমাদের সহযোগিতায় থাকেন। সেই সময়তে আপনি ঝামেলা করতেছেন। না ঝামেলা কেন? আপনি অফিসে যাই ঝামেলা করতেছেন। আমি রেজিস্ট্রের সাথে কথা বলে আসছি, ইনভাইট দিয়ে আসছি, আমি কিছু বলি না। ইনভাইট দিয়ে ওইটাই ঝামেলা করতেছেন। আমাদের ফারুক সাহেবের সাথে কিছুক্ষণ আগেও কথা হলো। আচ্ছা, ওনার কথা না, ওনার মাধ্যমেই কাজটা আমরা করি। আমার এখানকার কাজ ওনার মাধ্যমে কিন্তু অসুবিধা নাই, তুমি ওনার মাধ্যমেই করো, তোমার তো দরকার নাই, ওনার মাধ্যমে কোনো অসুবিধা নেই। ওনার কাছে অনুমতি নিয়ে 10 জনের কাছে গেলেও তো তোমার হয়ে যাচ্ছে। তোমার কাজ ডেটা হচ্ছে সেবা গ্রহীতাদের অভিজ্ঞতা, সাব রেজিস্ট্রার অফিসে সেবা গ্রহীতা কাজ করতে যে কি অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা না, আপনার সেবা দিতে কোনো বাধা আছে কিনা, বা অফিসিয়াল কোনো সমস্যা বোধ আছে কিনা, বা একটা মানুষ ন্যায় তো সেবা পাচ্ছে কিনা, হয়রানির শিকার হচ্ছে কিনা, হয়রানি হচ্ছে কিনা, জি জি জি, এইগুলো হইতে পারে। জি এইটাই ডাটা। কিন্তু সেটাও তো আপনি নেবেন, যদি আপনার এই দায়িত্ব দিয়ে থাকে কেউ দিয়ে, অবশ্যই দায়িত্বটা আপনি তারপর দিয়েও, কিন্তু এখনকার জামানা কিন্তু আলাদা জামানা আছে। কিন্তু একটা জায়গায় আমি কাজটা কিভাবে করব, বিষয়টি দাঁড়াচ্ছে একজন গবেষক বা সাংবাদিক স্বাধীনভাবে কোথাও গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবে না, স্থানীয়ভাবে তাদের মব সৃষ্টি করার অধিকার আছে, তাদেরকে কৈফিয়ত দিতে হবে। এটি ভীষণ এক ভয়ানক বিষয় কিনা আপনারা বলেন? সবাই হোক যে যা হয় হোক যে সবাই কাজটা কিভাবে করবেন? জি, লাভলিয়া পরে চেনেন? লাভলি আপা কোথায়? বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর বিল্ডিং এর 3 নম্বর রুম, 3 তলা।
কোন ডিপার্টমেন্ট, কোন ডিসিপ্লিন আর কি? 3 নাম্বার বিল্ডিং আপনি চেনেন না? আমি অবশ্যই চিনি, 3 নম্বর বিল্ডিং আমারই ছিল। আমি আমার social যে discipline- থেকে থাকে তার 3 নাম্বার বিল্ডিং এর 3 তলা। 3 তলা কোন ওই মানে আচ্ছা উনি যেটুকু জানেন এইটুকু বলছে আপনি নাম যদি না জানেন টিচার নাকি টিচার উনি কি টিচার? আপনি তো বলতে হবে না, ডেজিগনেশন বলতে হবে। নট টিচার। রেজিস্টার বিল্ডিং এর অফিসার মানে সেকশন অফিসার। হ্যাঁ, সেকশন অফিসার কোন ডিপার্টমেন্টের সেকশন অফিসার? উনি এখন লবি সাহেবের পিএ। আচ্ছা একটু আমাকে বলেন। তো লবি সাহেবের পিএ লাভলি আপা, না, আমার না চেনেন তাহলে আপনি খুলনা কি জিনিস? খুলনা সবাই চেনে, খুলনা যারা বড় বড় লিডার তারা সবাই। একটু আমাকে ডিটেইলস বলার মতো আমি চিনি না। আমি তো বলতেছি 3 তলা। শোনো রিসার্চ স্যারের কাজ শোনা বলা না তুমি বললে হবে না রিসার্চ স্যারের কাজ হচ্ছে শোনা 3 নাম্বার বিল্ডিং। রিসার্চ স্যারের কাজ শোনা বলা না তুমি কেন বলো উনি বলতেছেন 3 নাম্বার বিল্ডিং। 3 নম্বর বিল্ডিং। হ্যাঁ 3 তলা ওনার অফিস। আপনি ঢুকিয়ে যে 3 তলা উপরে উঠে বাম মার অফিস। রিসার্চ স্যারের কাজ শোনা বলা না তুমি বললেই রিসার্চ উনি আমাদের আলিয়াসগার লবি সাহেবের পিএ। তোমার এই যারা আসছে এটা আমাদের জন্য ভালো হয়েছে তুমি এটা খারাপ জি, ভাবছো না, না না, অবশ্যই। ওনারা রেসপন্ডেন্ট এর স্থানীয় লোক তা তুমি এটা পজিটিভলি নাও আমাদের ওই ওই আপনি আমার কাছে যে সব লাইন আলাদা। এখন কিন্তু ডুমুরিয়া তো ডুমুরিয়াই। এখন কিন্তু আলিয়াসগার লবি সাহেবের আমরা একাডেমি কাজ করি ফিল্ডের লোকের কথা আপনি এখন আবাল তাবাল দিয়ে এনে ভাগাভাগি করতে যাই। আমরা তো বিবাদ করে যাবেন, আমরা একাডেমিক ঝামেলা হয়ে যাবে। এনে কিন্তু ডুমুরিয়ার নাম শোনেন নাই? আচ্ছা এরপর আসলে এটা কিন্তু সেই ডুমুরিয়া। এরপরে ফোন করে আসবো নাকি অন্য নাম্বারটা নাও আমি আপনার নাম্বার একটু বলেন। আপনার নাম্বারটা একটু দেন আচ্ছা, একটু বলেন। আপনার নাম্বারটা একটু আমাকে দেন আমরা তাহলে কাকে ফোন ওই করেন যে ওই কাজ যে করতে গেলে কাকে ফোন এই যে নাম্বার সেলিম খান, সেলিম খান। এই লোকের সাথে কথা বলে সেলিম সাহেবের নাম্বারে ফোন করলে ওই যে বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু বললো, বিশ্ববিদ্যালয়ের 3 নাম্বার ওই যে বললাম না 3 নাম্বার বিল্ডিং এর 3 তলায় ওনার অফিস। আমাদের যে করে ডাটা লাগবে হালাজ আলিয়াসগার লবি সাহেবের পিএস। উনি আজকের না, লাভলি আমি আজকের না। উনি যেহেতু করছেন না ভার্সিটি, ও ভার্সিটি আমার বললে ওই মানুষটাকে তো চেনবে। ও তো সহকারী ভার্সিটি সত্য ভার্সিটি ওখানে ভার্সিটি সোশ্যালজি করছে এখন বিষয়টা হচ্ছে যে আমার পাসার 2014 সালে। উনি কোন সাল থেকে? আমার পাসিং আউট 2014। বলেন উনি কোন সালে? 26-27 বছর পিএস। শোনেন আমার কথা শোনেন আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদেরকে তো আপনারা সহযোগিতা করতে পারেন ভাই শুনি, আমরা এসে বারে বারে তারা লাভলি আপা নামে একটা নাম বললো। কি এই লাভলি আপা? আসলে যেটা হয়েছে যে তাদের ভাগে যেন কম না পড়ে যায়, কেউ যেন ভাগ না বসায়। সাব রেজিস্ট্রার অফিস থেকে তাদের কি এত ভাগ আছে? আমাকে এত কমান্ডার লাগে না। আমি যখন পরিচয় দিচ্ছি ঠিক আছে, আমরা তো জাস্ট আমাদের এই তথ্য সংগ্রহের আমি জন্য কোন আসি। ডিপার্টমেন্টে আছে তাও তো বুঝতেছি না। আমি তো বললাম সোশিয়োলজি ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট বলেন না ডিসিপ্লিন বলেন ওটাকে। ডিপার্টমেন্ট হ্যাঁ, আপনি আমাকে টিচারের নাম জিজ্ঞেস করতে পারেন, কিন্তু সেকশন অফিসার আমার ফাংশন না। ডিপার্টমেন্ট ডিসিপ্লিন বলতে পারছেন তাহলে আমি শোনো জানতে পারবো। রিসার্চারের কাজ হচ্ছে শোনা তুমি বলো কেন না। শোনো সঙ্গত কারণেই আমরা বেশ কিছুটা আতঙ্কিত হলাম। তারপরও আমরা আমাদের পেশাগত দায়িত্বে অনড় ছিলাম। আমরা চলে গেলাম ইউএনও অফিসে। ইউএনও বরাবর বিষয়টা জানিয়ে এটা ভাবতে ভাবতে আমরা রওনা হলাম যে সাধারণ মানুষের জানা দরকার বাংলাদেশের সংবাদ সংগ্রহের কাজ কতটা ঝুঁকিপূর্ণ, এটা খুবই জানা দরকার।